আমি আজকে একটা অন্য পরিপ্রেক্ষিতে আলোচনা করবো এসএলএসটির পরীক্ষা বিষয়টা নিয়ে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা নতুন চাকরি প্রার্থী বা যারা পুরনো যোগ্য চাকরি প্রার্থী বা আদার্স যারা অনেক কিছু নিয়ে আলোচনা করছি, তো আমরা ভুলে যাচ্ছি কোথাও একটা শিক্ষার গুরুত্ব, যে শিক্ষাটা আমাদের সমাজকে গড়বে, তাই না? মানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা থেকেই, মানে যে সমাজে যে জাতির শিক্ষার মেরুদণ্ড যত শক্তিশালী, সেই দেশের সামাজিক কাঠামো জীবনযাত্রা তত শক্তিশালী হয়। কিন্তু এই শিক্ষাকে হাতিয়ার করে কিছু শ্রেণীর মানুষ খুব খারাপ কাজ করছে। তার কারণটা যদি মনে করা হয়, আমরা শিক্ষার বিষয়টাকে ভাবছি না। মোদ্দা কথা, যেখানে যা কিছু বিষয় আছে সেটা শিক্ষাকেন্দ্রিক। একটা টিচার রিক্রুটমেন্ট হবে, টিচারের মানদণ্ড সে কতটা শিক্ষায় পরিপূর্ণ, এই তো। কিন্তু সেটা আজকের দুনিয়াতে এসে, আজকের সময়ে এসে কি হয়েছে, শিক্ষার জায়গায় এবার যে ওই পেশাতে নিযুক্ত হবে তাদের নিয়ে গণ্ডগোল, এইটাই তো হচ্ছে। এই গণ্ডগোল শুরু হলো কীভাবে? শুরু হলো যে 2016-তে পরীক্ষা হয়েছিল এসএলএসটি, এবং সেখানে 9, 10, 11, 12 পরীক্ষা হয়েছে। ঠিক আছে, সেই পরীক্ষার পর যখন রিক্রুটমেন্ট হলো, সেখানে দেখা গেল যারা ওয়েটিং লিস্টে ছিল তারা এই বিষয়ে অবগত করলো কোর্টকে যে এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। যদি এই দুর্নীতির লোকেরা, নট শিক্ষক বলবো, ওদের শিক্ষক বলা যায় না, দুর্নীতিগ্রস্ত যেসব জীব রয়েছে তাদেরকে সরিয়ে আমাদেরকে সুযোগ করে দেওয়া হোক, এটাই তো বদ্ধ কথা ছিল। কিন্তু কি হলো, দুর্নীতিগ্রস্ত হলো, কোর্টে রায় দিল যেটা দুর্নীতি হয়েছে। তারপর কি হলো, তারপর যেটা হলো যে দুর্নীতির পর পুরো দেখতে পেলাম যে পুরো এটাই বাতিল করে দিল। কোনটা? পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হলো, যে বিভিন্ন উপায়ে এটা দুর্নীতি হয়েছে, তাই এটা বাতিল। পুনরায় পরীক্ষা নেওয়া হবে। কেস চললো অনেকদিন ধরে, এবং শেষ পর্যন্ত তারা পরীক্ষাতে বসলো। এবং পরীক্ষাতে কোর্ট কী করলো, প্রথমে যে কোর্টটা করে দিল, যারা ওয়েটিং লিস্টে ছিল 2016-তে, তাদের কি দোষ ছিল? তার তো কোনো দোষ ছিল না। যদি ওই দুর্নীতিগ্রস্ত লোকেরা বেরিয়ে যেত, তাহলে ওয়েটিং লিস্টে কিছু যোগ্য শিক্ষক তারা মেন প্যানেলে আসতে পারতো। এবারে পরীক্ষা কী করলো, 2016-তে যারা পরীক্ষা দিয়েছে 10 বছর আগে, তাদের বয়স পেরিয়ে গেছে, তো তারাই তো ওয়েটিং লিস্টে থাকে, তারা কেন সুযোগ পাবে না? সেটা নিয়ে আন্দোলন হওয়া উচিত ছিল, হয়নি। প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থ এবং এটা বলতে গোষ্ঠীগত দল ভাগ করে নিয়েছে। প্রত্যেক দল তাদের নিজ নিজ উপায়ে, নিজ নিজ ব্যক্তিগত চিন্তাভাবনার মধ্যে দিয়ে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। ফলে কী হয়েছে, আসল যে শিক্ষার সত্যতা এবং শিক্ষার গুরুত্ব সমাজ থেকে হারিয়ে গেছে। শিক্ষাটাকে শুধুমাত্র আমরা মনে করেছি কি পেশা, এবং সে জীবিকা বৃত্তির একটা উপায়, যেখানে কোনো রকম কোনো সৌজন্যতা বোধ নেই, কোনো দায়িত্ববোধ নেই, কর্তব্যবোধ নেই, কোনো ভাবনা নেই। যদি আমাদের মধ্যে এই শিক্ষার সংকল্পটা থাকতো না, তাই আজকে যে এই ব্যক্তিগত কেন্দ্রিক বা গোষ্ঠীগত কেন্দ্রিক যে ভাবনাগুলো নিয়ে আমরা আন্দোলন করছি, রাস্তাঘাটে বেরোচ্ছি, তাহলে এটা হতো না। কী হতো বলো তো? এটা হতো এরকম, তাহলে সবাই মিলে দাঁড়িয়ে থেকে এবং এটাকে একটা সঠিক সমাধানে আসতে পারতাম আমরা, যে হ্যাঁ এই বিষয়গুলো আমাদের কাছে আজকে দাঁড়িয়ে আছে, কী কী করলে আমরা সমাধান করতে পারবো, এবং কী করলে শিক্ষার মানদণ্ড বাড়বে, শিক্ষার গুরুত্ব বাড়বে, এবং সঠিক শিক্ষা ছাত্রদের মধ্যে যাবে। আজকে যে ডামাডোলটা তৈরি হয়েছে, কোথাও মনে হয় না যে শিক্ষার গুরুত্ব আছে, তাই না? মানে শিক্ষাটাকে বাইরে রেখে তার জীবিকাটাকে নিয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, মোদ্দা কথা তাই। মানে জীবিকা একটা পেশা, যে শিক্ষাবৃত্তি একটা পেশা, সেটা আমরা প্রকটভাবে প্রকাশ করছি মানুষের সামনে। যে 32,000 চাকরির মামলাটা করলো, রায় দিল মানবিকতার খাতিরে, সেখানে শিক্ষার কোনো খাতির নেই, শিক্ষার কোনো দরকার নেই। সেখানে কার খাতির? ওই মানুষগুলোর কি দরকার, যে জীবনযাত্রা চলতো সেই টাকা দিয়ে তাদের পেশার ভিত্তিতে, সেটা নিয়ে কোর্ট বেশি চিন্তিত। ঠিক আছে, তার কোনো সমস্যা নেই, চিন্তিত হতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে,
ওই যোগ্য শিক্ষকদের মধ্যে যে অযোগ্য শিক্ষক, বলবো না, অযোগ্য জীবগুলো ঢুকে পড়েছে, তাদের কি হবে? তারা তো শিক্ষার অঙ্গনেই থাকলো, তাই না? শিক্ষার অঙ্গনেই থাকলো, ফলে শিক্ষা তো দুর্নীতিগ্রস্তই হলো। আমি প্রতিদিন স্কুলে যাচ্ছি, আমি পড়ছি না, আমি বাচ্চাদেরকে নতুন কিছু দিতে পারছি না, এটা কেউ ভাবছে না যে তুমি যে শিক্ষাঙ্গনে যাচ্ছ সেখান থেকে আমরা ফলাফল বেনিফিট কী পাবো, আমাদের সোসাইটি কী বেনিফিট পাবে, এটা কেউ জানতে চেয়েছে? যে আজকে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন? আর যে লোকগুলো আজকে আন্দোলন করছে তারা সরকারি স্কুলেই পড়াতো না, তারা সরকারি উঠে যাচ্ছে কেন? বেনিফিট নেই কেন? তারা বলছে কি সরকারি স্কুলের পরিকাঠামো নেই। আরে বাবা, 200 বছর আগেও, যদি আমি বলি 200 বছর বা 50 বছর আগেও যে কাঠামো ছিল শিক্ষার মানে আজও আছে, কিন্তু এই যে আমরা শিক্ষাকে পেশা বলে মনে করেছি, যবে থেকে মাইনে বেড়েছে না, আসলে শিক্ষার গুরুত্বটাই হারিয়ে গেছে। যে কেউ এখানে এসে ভিড় করতে পারে, এটাই মানুষ মনে করে যে শিক্ষা একটা শিক্ষা ধরনের যে মানসিকতা আজকে যদি ধরা দিতে হয়, সেক্ষেত্রে আমাদের অনেক কোয়ালিটি লো হচ্ছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এ নিয়ে চিন্তিত নয়, আমরা কি কমার্শিয়াল শিক্ষার কথা ভাবি সবসময়, একটা যে বাণিজ্যিক ভাবনা, যে এটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে। আরে ভাই, যার মেরুদণ্ডই দুর্বল সে ওই কাজটা করেই খাবে, পেশা করেই খাবে, সে পেশা থেকে আর নতুনভাবে ভাবনা মানে চিন্তা ভাবনা এগোতেই পারবে না। না, তাকে আমরা এই পেশার মধ্যেই ঘিরে রেখেছি। নতুনভাবে আত্মপ্রকাশ করবে কীভাবে একটা মানুষ? শেখায় কীভাবে? যে মানুষটা সারা জীবন জীবিকাকে কেন্দ্র করেই আন্দোলন করতে শুরু করলো, এই যে মানুষগুলো যারা আন্দোলন করছে রাস্তাঘাটে জীবিকার জন্য, পেশার জন্য, তারা ইএমআই নিয়েছে, ওটা নিয়েছে, সেটা নিয়েছে, তারা ওই টাকাটা কেন্দ্র করে সে মাসে 40 বা 50 হাজার টাকা পায়, সেই টাকার উপর ডিপেন্ড করে তার জীবনযাত্রাকে আরও সে বেটার করার চেষ্টা করে, তাই না? এটাই তো মোটা কথা, যে তার কীরকম তার জীবনকে বেটার করা দরকার, ঠিক আছে? বেটার কীভাবে হয়, এটা তাদের মধ্যে কোনো রকম বোধ বুদ্ধি নেই যে এটা শিক্ষাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাব আমরা। এবং সেখানে শিক্ষক চাকরি প্রার্থী তারা যারা 60% পরীক্ষা, মানে 60-এর পরীক্ষা দিয়েছে, তাদের 70-তে কাট অফ হওয়া উচিত ছিল, তাদের কথা হচ্ছে 80-তে কাট অফ। কোথায় লেখা আছে ভাই 80-তে কাট অফ হবে? কে ভেবেছিল? একটা ফ্রেশার্স ছেলে, সে ভেবেছিল 80-তে কাট অফ হবে তার? সে 70-এর পরীক্ষা 80-তে কী করে কাট অফ ক্লিয়ার করবে সে? এটা শিক্ষার অগতি না, অগ্রগতি না, শিক্ষার অগ্রগতি। যে যেরকমভাবে ভেবেছে, আমরা আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে মানুষের চিন্তাভাবনা ইউটিউবাররা কীভাবে তৈরি করে দিয়েছে। কেউ বলেছে যে এই যে শিক্ষাটার যে অনেক রকম ভিডিও তৈরি করছি, এতগুলো প্রশ্ন দিয়ে, অতগুলো প্রশ্ন দিয়ে, আমরা জানি যে খুব একটা বোধমূলক পরীক্ষায় প্রশ্ন পড়বে না, ফ্ল্যাট কটা প্রশ্ন পড়বে। হ্যাঁ, এ থেকে বাছার একটা উপায় নেগেটিভ মার্কিং দিয়ে দেওয়া, তাহলে কিছু অংশ কমে যাবে। আলটিমেটলি উদ্দেশ্য তাই, কিছু সংখ্যক কমিয়ে দেবো এবং কিছু সংখ্যক আমরা চাকরি নেবো। কিন্তু তাতে কি হবে? এই যে কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট যারা টিচার ছিল এতদিন, তারা থেকে কী করেছে? স্কুলে বারবার দাগিয়ে দেওয়া হচ্ছে যে ফ্রেশার্সরা অভিজ্ঞতা নেই তাদের, তারা কি করে একটা টিচার হতে পারে। এবার দেখা যাচ্ছে যে এই যে রিক্রুটমেন্টে সমস্ত টিচাররাই অভিজ্ঞ, মেনে নিলাম আমি, অভিজ্ঞতা প্রবণতা আছে। তাহলে কি হয়েছে? ফিডব্যাক কি? আমরা এত কোর্টে কথা বলছি, এত বড় বড় উকিল কথা বলছি, অভিজ্ঞ ফুটবলাররা নেব, অভিজ্ঞ ফুটবলারদের আমি খেলালে আমার ফুটবলটা খেলা ভালো হবে, আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে, অভিজ্ঞতা লোক। আরে ভাই, আগে তো বিএডটাই ছিল না, তাহলে কি পড়াতে পারতো না টিচাররা? অভিজ্ঞতা কল্পনা না, আমরা মনে করি যে অভিজ্ঞতা দিয়ে সব কিছু হয়, আসলে তা নয়। একটা মানুষ তার চিন্তা চেতনা, তার বোধ শক্তি কী প্রশ্ন করে সেটার উপর ডিপেন্ড করে। যদি অভিজ্ঞতা দিয়ে সব চলতো না, তাহলে স্কুলগুলোর এরকম হাল হতো না। বেশিরভাগ স্কুলগুলোতে 2-4টে স্কুল ভালো, টিচাররা ভালো, তার মানে সব টিচাররা খারাপ আমি বলছি না, কখনোই অসম্ভব নয় বলা। কিন্তু পার্সেন্টেজে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? আমরা শুধু সরকারকে দোষ দিই বা কাউকে দোষ দিই। আরে বাবা, নিজের আজকে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরকে, সেটা শিক্ষার গুরুত্ব নয়, পেশার গুরুত্ব। আমরা বলি না, আমরা একটা সুন্দর পেশা নিয়ে বাঁচতে চাই, সামাজিক জীব হিসেবে বাঁচতে চাই, এডুকেশনে আমরা শিক্ষা। আরে বাবা, শিক্ষাটা কোথায়? ওই 60 নম্বরটা, যেখানে সহজ সরল একটা বাক্য, যেটা একটা মাধ্যমিক ছেলেকে বসিয়ে দিলে ওই 60 নম্বর, সেও 60টা পাবে, এটা নিশ্চিত। সেও 60টা পাবে, কারণ সে ওই লেভেলের পড়াশোনা করে এলে
ওই যে পরীক্ষায় প্রশ্ন পড়েছে সেটা সবাই সেও 60 নাম্বার পাবে, এটা কোনো মানে হাল্লা করারও কিছু নেই। কারণ তাই না, কারণ যে 1988-তে জন্মগ্রহণ করেছে, যে সেই সময়কার দিনে পড়াশোনা করেছে, লোকে বলেছে এরা কম নম্বর পাবে, সেও কিন্তু 60 পেয়েছে, না 59 পেয়েছে, 58 পেয়েছে, 57 পেয়েছে, 56 পেয়েছে, অতি তো নিচে নামেনি কাটো। তাহলে আমরা ভাবতেই পারি যে যে প্রশ্নটা করা সেটা কতটা স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন। একটা শিক্ষার আঙিনায় একটা স্টুডেন্ট স্যার যাবেন, তিনি বোধমূলক প্রশ্ন উত্তর দেবেন না, সেটা কি করে হয়? মানে টিচার হওয়াটা জীবিকা বৃত্তি নয়, টিচার হওয়াটা একটা প্রফেশনাল, যেটা আমরা কিছু অর্থশাস্ত্রে হবে, আমার খেয়ে পরে চলে যাবে, প্লাস আমি শিক্ষা দেবো, যার হচ্ছে একটা প্যাশন যাকে বলি আমি। এখানে প্যাশনের কোনো গল্পই নেই, এখানে শুধু হচ্ছে অর্থের লালসা, এবং তাদের কোনো এই নেই, বলছি না প্রশ্নের মান উন্নত করা হোক, যেখানে এরকম না যে হ্যাঁ কে কটা কোশ্চেন মুখস্থ করে এসছে। কিছু কিছু আছে তো যারা হয়তো 50টা বই পড়ে এসছে, 50টা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে, কিন্তু তা তো নয়। বোধমূলক প্রশ্ন দরকার, যেটা সব সাবজেক্টিভ উচিত। আমরা কলেজ সার্ভিস কমিশনে দেখি নেট পরীক্ষা হয়, তো সেখানে দেখি যে বোধমূলক প্রশ্ন বেশিরভাগ থাকে, ফলে সেখানে 60% মার্কস পায় না কেউ। এটাই সবচেয়ে হাস্যকর বিষয়। তার মানে কি, বোধমূলক প্রশ্নের মানের উত্তর দেওয়ার ক্ষমতা খুব কম মানুষেরই আছে, এটা আমরা নিশ্চিত। এটা আমাদের এডুকেশন সিস্টেম বুঝিয়ে দেয়। যখনই আমরা দেখতে পাচ্ছি হায়ার এডুকেশন বা হায়ার বোধমূলক পরীক্ষা দেওয়া হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা 60% কাট অফ ক্লিয়ার করতে পারছি না, সেটা আমাদের ব্যর্থতা। এটা খুব যে উন্নত মানের ভাবনা, এটা নয় কখনো। এটা আমাদের একটা শিক্ষার কালো দিক বলতে পারি, যেখানে আমরা পড়ছি ঠিকই, বই পড়ছি ঠিকই, কিন্তু আমাদের বোধমূলক পরীক্ষায় পার্সেন্টেজ আমাদের অনেকটা কম, তাই না? অনেক পার্সেন্টেজটা কম বোধমূলক পরীক্ষার দিক দিয়ে, যেখানে তো আমরা বোধমূলক পরীক্ষায় প্রশ্ন দিয়ে অ্যাটেন্ডই করি না, প্রশ্নই পড়ে না বোধমূলক পরীক্ষার প্রশ্ন। সবটাই হচ্ছে কনসেপচুয়াল, যেটা বলছে সেটা ভুল ভাবনা, সবটাই কি হচ্ছে ইভেন্ট মানে ঘটনাভিত্তিক প্রশ্নগুলো পড়ে, কে কবে করেছিল, কী করেছিল, কেন করেছিল, ফলে এটা উত্তর দেওয়া সহজ। তাই 60 পেয়েছে, 59 পেয়েছে, এরকম অনজস্র সংখ্যা, সিট সংখ্যা খুব কম, 179। আর একটু বেশি 9-10-এ একই ভয়াবহ অবস্থা দেখা দেবে। এটা কোনো মানে এরকম আশা জাগানোর কোনো ব্যাপার নেই যে 9-10-এ কেউ চান্স পাবে। আরে ভাই, চান্স পেলেও চাকরি পাবে তো ওরাই যারা কন্ট্যাকচুয়াল, বা আমরা যাদেরকে বলি কন্ট্যাকচুয়াল পার্মানেন্ট, অ্যাকচুয়ালি যাদেরকে আমরা বলছি এই কথাগুলো, কারণ অনেকেই তো, এই সংখ্যা অনেক বেশি, তো ফলে এরাই দোরগোড়ায় দাঁড়িয়ে থাকবে। আপনি রাস্তা দিয়ে নতুন চাকরি প্রার্থীরা ঘুরে বেড়াবে, এটা নিশ্চিত। আন্দোলন করুন, যাই করুন, যা দেখতে পাচ্ছি কোর্টের অবস্থা, তাতে কী হবে বলা যাচ্ছে না। কিছুদিন পর বলবে আমরা সব করে ফেলেছি, আপনি কী করে বলছেন? আসলে 10 নম্বরটা বাদ দেওয়া যাবে না, এটা এক বাক্যে কেউ বলতে পারছে না, তাই না? কে বলতে পেরেছে যে আমরা 10 নম্বর দেবো না? এবং বারবার বোঝাতে চেয়েছেন, এটা আমি বুঝতে পারি না কেন, যে বলতে চাইছে যে যে তাহলে অভিজ্ঞতা, হ্যাঁ অভিজ্ঞতার কথা, যে টিউশনি পড়াচ্ছে দীর্ঘদিন ধরে, 10 বছরের অভিজ্ঞতা তার রয়েছে, তার একটা এলাকায় জানা পরিচিত আছে যে সে 10 বছর ধরে স্যারটা পড়াচ্ছে, তার কেন অভিজ্ঞতা নাম্বার দেওয়া হবে না? আপনি অভিজ্ঞতার কথা বলছেন না, উকিলগুলো বড় বড় করে যে অভিজ্ঞতা 10 নম্বর ওদেরকে দেওয়া উচিত। আরে ভাই, দেওয়া উচিত 2016-দেরকে, কেউ বারণ করেনি। কোনো ফ্রেশার্স বা পরীক্ষার্থীরা বা চাকরি প্রার্থীরা কেউ বলেনি যে 2016 যারা যোগ্য শিক্ষক তাদেরকে আমরা নাম্বার দিতে বারণ করেনি কেউ। প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা আছে যারা ওই যোগ্য শিক্ষকদের কাছে হাত ধরে যে অভিজ্ঞতার নম্বর নিয়ে 2016 যারা চাকরিতে চান্সই পায়নি, তারা 2025-এ ভিড় করছে। কেন করবে? এটা তো পলিসির প্রবলেম, এটা কেউ প্রশ্ন তুলছে না। যে এই 2016 চাকরি প্রার্থীদের হাত ধরে যারা যারা কোনোদিন আঙিনায় ছিল না পরীক্ষার এতে, তারা কিন্তু এখন ওই 10-20 নাম্বার নিয়ে কী করছে, প্রতিযোগিতায় আসছে। তাহলে কী করে হবে? যে আশা জেগেছিল মানুষের মনগুলোতে, বা যে নতুন চাকরি প্রার্থী, যে হ্যাঁ 2016 চাকরি প্রার্থীরা পাক, তাদের কোনো বাধা নেই, কারণ তারা পাওয়ার পর সিট সংখ্যাটা যে বেড়েছে সেটা নতুন চাকরি প্রার্থীদের জন্য, এটা সবাই ভেবেছিল এবং সেইভাবে পরীক্ষা দিয়েছিল। কিন্তু দেখা গেল ভাবনাটা ভুল হয়ে গেল। ওখানে গিয়ে যখন ক্লারিফিকেশন দিচ্ছে বা এটার সঠিক ব্যাখ্যা দিতে চাইছে আমাদের যারা ছিল, তা সেই ব্যাখ্যা দেওয়ার পর থেকেই মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে যে আন্দোলন করা উচিত। ভাই, আন্দোলন করে কী হবে? হচ্ছেটা কি? আন্দোলন অবশ্যই হওয়া উচিত, এবং সেটা
সুপরিকল্পিত, সুসংগঠিত এবং সঠিক উদ্দেশ্য প্রণীত, তাই না? আমরা দেখছি আমরা আন্দোলন করছি, নতুন চাকরি প্রার্থীরা। অন্যদিকে দেখা যাচ্ছে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আন্দোলন করছে। কিন্তু কিন্তু প্রশ্নটা থেকেই যায়, কেউ প্রশ্ন করছে না তাহলে এই যে কন্ট্রাকচুয়াল যাদের নিয়ে এত গণ্ডগোল, বা কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট যারা টিচার যাদের নিয়ে এত গণ্ডগোল হচ্ছে, তারা চুপ। কিন্তু তারা কোনো আন্দোলনে যাচ্ছে না, কোনো কথাও বলছে না। এবার যারা এই সরকারের বহির্ভূত প্রাইভেট টিচার, তারা কিছু আন্দোলন করছে। তারা তো জানে যে আমরা চান্স পাচ্ছি না। তার মানে যে লোকটা সুবিধা পাচ্ছে, যে মানুষটা বা যে লোকগুলো, তারা কিন্তু চুপ। তারা কিন্তু পুরোপুরি চুপ। তারা এই ইন্টারভিউ ব্যাপারে ঢুকে পড়েছে এবং ইন্টারভিউ দিচ্ছে, তারা চাকরি পাবে, এটা তারা নিশ্চিত। এর কোর্টের রায় উপর ডিপেন্ড করেছে তাদের চাকরিটা। লাস্টে বিজ্ঞপ্তি বার করতে বাধ্য হয়েছে যে কোর্ট যা বলবে সেই রায় অনুযায়ী আমরা কি করব, পরবর্তী পদক্ষেপ নেব। এটা কোর্টের এতে হচ্ছে যেহেতু, সেহেতু কোর্ট একটা রায় দিয়েছে। কিন্তু কোর্ট কখনো বলেনি, এখনও ক্লারিফিকেশন আসেনি কোর্ট যে 10 নম্বরটা দেবো না, এখনও বলতে পারছে না। তাহলে কে প্রমাণ করবে 10 নম্বরটা দেওয়া যায় কি যায় না? এক পক্ষ পুরোপুরিভাবে লেগে পড়েছে, সেটা হয়তো চাকরি প্রার্থীদের পক্ষ, যারা চাকরি প্রার্থী ছিল তাদের পক্ষ নিয়ে। কিন্তু এই যে লড়াইটা, এই লড়াইয়ের মধ্যে যে বেশি প্রফিট পাচ্ছে, লাভ হচ্ছে, সে কার? ওই কন্টেক্সচুয়াল বা চাকরি প্রার্থী যারা এতদিন কন্টেক্সচুয়াল পার্মানেন্ট টিচার যাদেরকে আমরা বলছি, তারা লাভবান হচ্ছে। তারা কিছুই করছে না, অথচ স্মুথলি চাকরি পেয়ে বেরিয়ে যাবে। তাদের হয়ে না কিছু কেউ বলছে না, তাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আন্দোলন কাদের বিরুদ্ধে হচ্ছে? 2016 চাকরি প্রার্থী। এটা ভুল, এটা পুরোপুরি ভুল। 2016 চাকরি প্রার্থীরা অনেকেই আমাদের বলেছে, যারা নতুন চাকরি প্রার্থী তারা বলেছে যে হ্যাঁ 2016 চাকরি দেওয়া হোক, কিন্তু 10 নম্বর দিয়ে না। এটাও একটা প্রতিবাদ মানুষের, যে 2016 চাকরি দেওয়া হোক, অবশ্যই দিতে হবে তাদেরকে, তাদের অধিকার সেটা, কিন্তু এই 10 নম্বর দিয়ে নয়। এই 10 নম্বর দিলেই তো ওরা বেরিয়ে যাচ্ছে, যারা বের করতে চেয়েছিল তাদেরকে, যারা হচ্ছে এতদিন চুক্তিভিত্তিক চিরস্থায়ী যে চাকরি প্রার্থী যারা ছিল টিচাররা, তারা চাকরি পেয়ে যাচ্ছে এই ইন্টারভিউর মধ্যে দিয়ে বা এই প্রসেসের মধ্যে দিয়ে। এটা কেন করলো প্রসেসটা, তাই না? যখনই প্রসেস হচ্ছে তখন আমরা কিন্তু কেউ প্রতিবাদ করছি, এটা আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আমরা বুঝতে পারিনি যে কি করতে যাচ্ছে, কি হচ্ছে। আজকে হয়তো আমরা বুঝতে পেরেছি, আমরা কোর্টে গেছি, কোর্টে চ্যালেঞ্জ হয়েছে সাংবিধানিক ক্ষমতা নিয়ে, যে সাংবিধানিক যে ইকুয়ালিটি চাকরির জন্য যে সাম্যতা, সেটা কখনোভাবে লঙ্ঘিত হচ্ছে। এটা তো আমাদের প্রশ্ন, যে সাম্য বিষয়টা লঙ্ঘিত হচ্ছে, যে একটা জায়গায় একটা ফ্রেশ রিক্রুটমেন্টে যেখানে দুই পক্ষ পরীক্ষা দিচ্ছে এবং সবাই পরীক্ষা দিচ্ছে, সেখানে সাম্যতা নেই। এটাই তো কাট অফে সাম্যতা নেই, এটা আমরা বুঝতে পেরে গেছি। কিন্তু এটা ঠিক যে প্রত্যেকটা পরতে পরতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার মানদণ্ডটা বা শিক্ষার ভাবনাটা মানুষ হারিয়ে ফেলেছে। মানুষ তখন কি হচ্ছে, কে পাবে চাকরিটা কে পাবে, কে পাবে না, এই নিয়ে দ্বন্দ্বটার মধ্যে তো এই নিয়ে। শিক্ষা তাদের চুলোই যাক, যেখানে যাক, তার কোনো মানদণ্ড নেই। আমরা কি করছি, আমরা আমাদের স্বার্থপরতা এবং স্বার্থ দেখানো নিয়ে ব্যস্ত, তাই না? এটা শিক্ষা শেখায় না আসলে। যবে থেকে মায়না বেড়েছে না স্কুল টিচারদের, তবে থেকে দুর্নীতি শুরু হয়ে গেছে। দুর্নীতি ছিল, সেটা বলে থাকে না, কারণ সব জায়গায় এই ভাবনাটা থাকে। দুষ্টু লোক তো সব জায়গায় ঘুরে বেড়ায়, এটা এমন নয় যে শুধুমাত্র দুর্নীতি হবে না। দুর্নীতি হয়েছে, মায়না বেড়েছে, মানুষ ভাবে যে শখের চাকরি, এটা তো প্যাশনেট ব্যাপারটা হবে না, যে আমি পড়াতে চাই, পড়াতে আমার ভালো লাগে, পড়াতে আমি ভালোবাসি। এই মানুষকে যাচাই করার ক্ষমতা অনেক কমে গেছে মানুষের মধ্যে, নেই বললেই চলে। যে কারা পড়াতে চায় স্কুলগুলোতে, তাদের কেউ মাসি পিসি নেই, বা কোনো কাকা টাকা নেই, বা কেউ স্কুল টিচার পরিচিত নেই যে এই ছেলেটা পড়াশোনা করেছে, একে আমরা একটা কন্ট্যাকচুয়াল স্কুলে পড়াতে দিই। দেয় না, কেউ দেয় না, দেয়নি আমাকে। আমিও 2-4টা ইন্টারভিউ দিয়েছি, কিন্তু সেটা যেটা যা হোক হতে পারে, সেটা হয়তো আমার ব্যর্থতা, দোষ দেবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে বারবার কথাটা বলা হচ্ছে, যারা অভিজ্ঞ, যারা ফুটবল খেলতে ভালোবাসে বা ফুটবল খেলে, তাদেরকে আমরা চান্স দেবো, নতুনদেরকে আমরা চান্স দেবো না, তাই না? এই কথাটা বারবার বলছে, মেনে নিলাম কথাটা। তাহলে কি অবস্থা, অভিজ্ঞ লোক দিয়ে কী হচ্ছে? ভারতের ফুটবল টিমটা কি বিশ্বকাপে চান্স পেয়েছে? পেয়েছে কি?
তার পরিণতি কী? ফুটবল বিশ্বকাপ, ফুটবল নিয়ে বড় বড় উদাহরণ দিচ্ছে যে অভিজ্ঞ ফুটবলার নিয়ে আমরা বিশ্বজয় করব। হয়েছে কোথায়? হয়েছে? নতুন ট্যালেন্ট না পেলে, নতুন যদি আমি জ্ঞানের সন্ধান না করি, তাতে আমার কিচ্ছু হবে না। ওই বস্তা পচা পুরনো কিছু এই অভিজ্ঞতার দাম দিয়ে দুটো বা 4-5টা লোককে আমরা করে দিতে পারি। এটা মানে এটা কী বলবো, জেনারেলাইজ করা উচিত নয় যে সবাই ফুটবল খেলে মানে সবাই অভিজ্ঞ মানে ফুটবল খেলায়, ফুটবল খেলতে সে ভালো পারবে, তাই না? তাহলে আমরা দেখতে পেতাম ভারতবর্ষে অনেকেই ফুটবল খেলে, তাহলে ভারতবর্ষ ফুটবল বিশ্ব চান্স পায়নি কেন? যদি প্রশ্ন করা হয় ওইগুলোকে বলতে পারে উত্তর? পারবে না। কেন এইভাবে কথা বলছে যে দ্বন্দ্ব সৃষ্টি করছেন কেন উকিলবাবুরা? এই অভিজ্ঞতার নাম্বার দিয়ে, অভিজ্ঞতা দিলে আমরা এত % খরচা করেছে, অত % খরচা করেছে, এত বছর দিয়েছে চাকরি। আমি 2016 যোগ্য চাকরি প্রার্থীরা অবশ্যই তারা পাওয়া উচিত, তাদের পাওয়ার যোগ্যতা আছে, কারণ তারা একটা পরীক্ষা দিয়ে নির্বাচন পদ্ধতি তারা যোগ্য হয়েছে, সেটা তাদের অধিকার, অধিকার তাদের, সেটা সেটা তাদের পাওয়া অধিকার, তারা পাবে। কিন্তু ওই সমস্ত ভুলফাল যুক্তি লাগিয়ে একটা শিক্ষার মানদণ্ড কমে দেওয়া উচিত নয়। শিক্ষা তো সে মানে 5 to কলেজ পর্যন্ত বা গ্র্যাজুয়েশন বা পিজি যে পড়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন যে দিয়েছে, সে তো এমনি বোকা বোকা পড়াশোনা করে দেয়নি, সে কি মুখস্থ করে বা করে পড়েছে? সে তো পড়েছে ডিগ্রিতে, তার তো নির্বাচনী পদ্ধতি যোগ দেওয়া হয়েছে। সেখানে আপনি ভুল বলতে পারেন। আপনি পুরোপুরি ডিনাই করে দিচ্ছেন যে ওদের কোনো যোগ্যতাই নেই চাকরি পাওয়ার। আপনি তো সেই কথাই বলছেন যে যারা অভিজ্ঞ না তারা চাকরি পাবে না। এটা কি মানদণ্ড বাবা? এটা কোনো মানদণ্ড? এটা কোনো সভ্য সমাজের কথা ভাবনা হতে পারে? আপনি বলতে পারেন, ডেমো পরীক্ষা নিতে পারেন, ডেমোস্ট্রেশনের পর আপনি নাম্বার দিতে পারেন 2, 1, 4, 5, কিন্তু আপনি সেই লোকগুলোকে চান্স দিচ্ছেন না ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য, আপনি বলে দিচ্ছেন ওদের নাম্বার দিয়ে যাবে না। এটা কি কথা? এটা তো ভুল, পুরোটাই ভুল। আপনি তো পুরো ডিনাই করছেন যারা নতুন চাকরি প্রার্থী। কেন করবেন আপনি ডিনাই? আমরা করার ক্ষমতা দিয়েছে নতুন চাকরি প্রার্থীকে ডিনাই করার? আপনাদেরকে সুযোগ দিন, তারা তো 60 পেয়েছে, তারপরে তাকে ডেমনস্ট্রেশন সুযোগ দিন, সেখানে 10-এর মধ্যে আপনি 2 দিন, 1 দিন দিন, আপনি আপনার ক্ষমতা আছে। কিন্তু আপনি খোলাম বলে বেড়াচ্ছেন যাদের কোনো প্রয়োজনীয়তাই নেই, কি করে হবে? এটা তো সম্ভব নয়, এটা তো শিক্ষা শেখায় না। শিক্ষা কখনো শেখায় না যে একটা মানুষকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া। আপনি সরিয়ে দিচ্ছেন জায়গা থেকে। আপনি অবশ্যই বলতে পারেন যোগ্য চাকরিতে নাম্বার অবশ্যই দিতে পারেন, তারা পাক চাকরি। এরা সমস্ত নতুন যারা চাকরি পায় তারা সবাই সুমঙ্গলে, মানে কি বলবো, সবভাবেই সুমঙ্গল বা সুকামনা করেই পেতে চাইছে এটা, যে 2016 যারা সত্যিই চাকরি প্রার্থী, যারা চাকরি যোগ্য চাকরি, তাদের চাকরি পাক। কিন্তু আপনারা যা করছেন না, এটা জাস্ট একটা বিষয় এমন জায়গায় পরিণত করেছেন শিক্ষার মানদণ্ড। আপনি মনে করছেন যে শিক্ষা তারা পায়নি, যারা নতুন চাকরি তারা শিক্ষা পায়নি। কেন আপনি এইসব বলছেন? মানে আপনি যা কিছু করতে পারেন না কি? মানে যা কিছু বলা যায় কোর্টে দাঁড়িয়ে যুক্তি দিয়ে। এটা তো ভাবুন যে যারা, এটা আপনি অপমান করছেন সমস্ত নতুন চাকরি প্রার্থীদেরকে। আপনি করতে পারেন না এটা, কি করে পারেন আপনি? একটা মানুষ যে শিক্ষা নিয়েছে, শিক্ষা পড়াশোনা এতদিন জেনেছে, শিক্ষার অসাম্যতা সে ভেবেছে যে শিক্ষায় কোনো অসাম্যতা হয় না, সেই ছেলেটা যখন পরীক্ষা দিয়ে 60 পেয়েছে বা 58 বা 57 পেয়েছে, সে যখন চাকরিতে ইন্টারভিউ দিতে যাবে, সেখানে তার প্রতিযোগিতা আপনি বিচার করতে পারেন। আপনি বলতেই পারেন 10 নম্বর দেওয়া যায়, কিন্তু এটা তো আপনি বলতে পারেন না যে তাদের কোনো যোগ্যতা নেই, অভিজ্ঞতা নেই বলতে যোগ্যতা নেই। এটা কী করে বলবেন আপনারা? এটা বলা উচিত হয়নি আপনাদের। এটা শিক্ষা, প্রকৃত শিক্ষা বলে না যে আপনি বলতে পারেন না যে এই ছেলেটা আগে কখনো শিক্ষক হয়নি বলে সে শিক্ষকতা পড়তে পারবে না। এটা আপনি কি করে বলছেন? আপনি তো সেই কথাই বকলমে বলছেন যে এই ছেলেগুলো যারা কোনো স্কুলে পড়ায়নি বা সুযোগ পায়নি পড়ানোর, সেটা তাদের দোষ নয়। 2.5 লক্ষ স্টুডেন্টের দোষ না। 2.5 লক্ষ স্টুডেন্ট, 2.5 লক্ষ স্কুল নেই। আপনি 2.5 লক্ষ ছেলেকে স্কুলে পড়ানোর জন্য সুযোগ দিতে পারবেন? আপনি বড় বড় কথা বলছেন, পারবেন কি আপনারা? এই যে 2.5 লক্ষ যারা চাকরি প্রার্থী চাকরি দিয়েছেন, তারা সবাই কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট টিচার হতে পারবে কোনো স্কুলে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে? পারবে না, স্কুল নেই তো। আপনারা জানেন যে সিচুয়েশনটা কী, তবুও আপনি অপমান করছেন নতুন চাকরি প্রার্থীদেরকে। এটা কেন? আপনি বলতেই পারেন যে অভিজ্ঞতা 10 নম্বর দেওয়া হোক, কিন্তু তার মানে এই নয় নতুনদের আপনি অপমান করবেন। তাদের তো কোনো দোষ নেই, তাদের সুযোগ দেয়নি কেউ, তাই তারা পায়নি, বা তারা ইন্টারভিউ দিয়েছে অন্যদেরকে, নিজেদেরকে নেয়নি।
দোষ তারা তো 60 পেয়েছে এই যোগ্যতার পরীক্ষার নিরিখে, তাই না? আপনি দেখাচ্ছেন সমস্ত, আরে বাবা হ্যাঁ, নতুন ফ্রেশার্স যারা চাকরি প্রার্থী তারা কী করবে, কোথায় যাবে বলুন তো? তাহলে আপনাকে বলতে হবে যে যারা সত্যিকারের যোগ্যতা চাকরি পেয়েছে বা যারা ইন্টারভিউ দিয়ে ওই সময় তাদেরকে নেওয়া হয়েছে, তাহলে ওই ওই যে স্কুলগুলো তাদের যোগ্যতায় মানদণ্ড, সঠিক মানদণ্ড, যে সেটা তো আর সেন্ট্রাল বেসিসে হয়নি, ওই কন্ট্যাকচুয়াল টিচাররা সেন্ট্রাল বেসিস হয়েছে, হয়নি তো। তাহলে আপনি কি করে তাদের এই যোগ্যতার মানদণ্ডকে 100% ঠিক বলছেন? সেটা তো সেন্ট্রালাইজ হয়নি। এতগুলো স্কুলে যে কন্ট্যাকচুয়াল টিচার নেওয়া হয়েছে বা পার্মানেন্ট টিচার নিয়েছে, তারা নিযুক্ত করেছে, তারা সবাই যে অভিজ্ঞতা প্রবণ, তারা তো কোথাও বলা নেই। সেটা কি সঠিক মানে নিয়মমাফিক হয়েছে কাজ? কেউ কাগজ দেখাতে পারবে কোটা স্কুলের? তাহলে আপনি কী করে তাদের মানদণ্ডটা ধরে ফেলছেন হঠাৎ করে? তাদেরকে আপনি এই আগে রেখেছেন, আপনি উকিল বলে মনে হচ্ছে। আগে শিক্ষা, তারপরে এই সমস্ত জিনিস। শিক্ষা খুব জরুরি, বা শিক্ষা মানে জাতির মেরুদণ্ড, সেটা মাথায় রাখতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং শিক্ষায় মানুষকে শেখায় সঠিক পথটা এবং সঠিক ভাবনাটা, তবেই না একটা স্টুডেন্ট সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, একটা বই দেখাবো আপনাদেরকে আমি। বইটা হচ্ছে এই যে, ওটা বোঝা যাচ্ছে না, আসলে বইটা হচ্ছে একটা ক্রোচ হচ্ছে একজন ঐতিহাসিক হিস্টোরিয়ান যাকে আমরা বলি, তার একটা বই আছে, এসেন্স অফ এস্থেটিক্স। যদি কেউ পড়ে নেবে এই বইগুলো আসলে। বা আমরা যদি রুসো বা আমরা যদি বড় বড় ব্যক্তি দেখি, তারা শিক্ষার গুরুত্ব অনেক দিয়েছেন। শিক্ষাটাকে পেশা হিসাব নিতেই পারে যে কেউ, কিন্তু শিক্ষার মানদণ্ডটা পেশার মধ্যে না জড়িয়ে যায়। আমি শিক্ষা পেশা নিতে পারি, কিন্তু শিক্ষার সঙ্গে পেশাটাকে এটা জড়িয়ে ফেলি। আমাকে একটা সাশ্রয় দেবে, সেটা আমার সংসার চলবে এবং যাকে বলে জীবনযাত্রা চলবে, সেটা ঠিক আছে, কিন্তু সেটাকে বাজারি বা কমার্শিয়াল করা উচিত নয়, যেটা আজকে পরিণত হয়ে গেছে। নতুনরা তো চাকরি পাবেই না এই 2025 পরীক্ষাতে, কোথাও তাদের সুযোগ নেই, সুযোগ হতে পারে না। একটা আশা দিয়ে রেখেছে ইউটিউবাররা, এই বুঝি নতুন সেকেন্ড লিস্ট বেরোয়নি, এই বুঝি সেকেন্ড লিস্ট বেরোয়নি। 9-10 তো ভয়াবহ পরিস্থিতি, কোনো ভাবনাই নেই, দেখতে দেখতে সবার চুল বেঁকে যাবে। 10 বছর পর একটা এসএসসি হলো, সেটাতেও দুর্নীতিকে আমি বলবো না, যাবো না এসব বিষয়ে, সেটাও আমরা চান্স পেলাম না। আবার কবে কেউ জানি না, তাই না? আমরা জানি না আবার কবে একটা এসএসসি হবে, কি হবে কি হবে না, কোথায় যাবে নতুন চাকরি প্রার্থীরা। হ্যাঁ, তারা কোনো না কিছু করে কিছু মানে তাদের জীবনে তারা চালাতে হবে। তো এটা কি করে হয়, মানে এটা মানদণ্ড কীভাবে হয় আমি বুঝতে পারলাম না আজও। যে নতুন চাকরি প্রার্থীরা যারা হয়তো কোনো স্কুলে পড়ায়নি, তাদের দোষটা কোথায়? তারা কী দোষ করেছে মানে এই চাকরি না পাওয়ার কারণে তাদেরকে বারবার অপমানিত হতে হচ্ছে কোর্টে? হ্যাঁ, আমরা আমাদের 10 নম্বর অধিকারের জন্য, মানে 10 নম্বর দেওয়া যাবে না বলে, তাই আমরা গেছি আইনের দরগোড়ায়, যে সেখানে একটা সাংবিধানিক লঙ্ঘন হচ্ছে, যে সাম্যটা বা ইকুয়াল ব্যাপারটা নেই, এটা আমাদের অধিকারে। আমরা কিন্তু কোনো দাবি করতে পারছি না যে আমরা যোগ্য চাকরি প্রার্থী, আমরা নতুন শিক্ষার্থী, আমরা এই 2025 যে পরীক্ষাটা হয়েছে, আমরা তাদের 60 পেয়েছি, আমরা 70-এ কাট অফ ক্লিয়ার করবো। আমরা কি বলছি, যেহেতু 80-তে ওদের কাট অফ হচ্ছে, আমাদেরকেও 80-তে ঢুকে দেওয়া হয়েছে। আমরা আমাদের সাংবিধানিক অধিকার চেয়েছি, যে এই 10 নম্বর অভিজ্ঞতার জন্য যে দেওয়া হচ্ছে, ফলে আমরা পিছিয়ে পড়ছি। এটাই তো আমাদের গল্প। কেন বাবা এই রুলস, মানে এই জিনিসটা হবে কেন, তাই না? আমরা এই নিয়ে কথা বলবো কেন? আমরা তো কথা বলবো যে শিক্ষার আঙিনায় একটা ফ্রেশার্স চাকরি প্রার্থী যারা আছে, যাদের হয়তো কোনো স্কুলের পড়ার অভিজ্ঞতা নেই, তারা সেই সমতুল্যই বলে পরীক্ষা দিতে বসেছে না। আপনি তো 50% রেখেই দিয়েছেন, 50% মানে যোগ্যতা, চাকরি নাম্বার পেলেই আপনি যোগ্যতা অর্জন করতে পারেন পরীক্ষা। তাহলে আপনি সেখানে লিখতে পারতেন যে +10 ইয়ার্স অভিজ্ঞতা, তাহলে আমরা এই হট্টগোলটা করতাম না। ওখানে যদি আপনি চেয়ে নিতেন যে 50% মার্কস থাকবে +10 বছর এক্সপিরিয়েন্স থাকবে, 5 বছর, তাহলে আমরা সেই সমস্ত অভিজ্ঞ টিচারদেরকেই নেব। তাহলে তখনই আমরা জেনে যেতাম বিষয়টা, যে এই ইস্যু হচ্ছে,
বা আমাদেরকে দেওয়া যাবে না, আমরা তো কেউ চাকরি প্রার্থী নয়, আর কারণ আমাদের টাকা মানে আমরা পড়াইনি স্কুলে। কিন্তু তখন ভাবনা উচিত ছিল, কিন্তু এটা তো খুবই মারাত্মক জিনিস। এটা শিক্ষা কখনোই মানে শিক্ষাটাকে মানে একটা কী বলবো অমান্য করা আছে, কারণ নতুন জায়গায় তাহলে পড়াশোনা করেনি, তাই না? তারা কোনো স্কুলে চান্স পায়নি বলে পড়াতে তারা কোনো অভিজ্ঞতা তাদের নেই, যখন তারা যোগ্যতা হারিয়ে ফেলে। যেটা আজকের সমস্যা নয়, এটা হচ্ছে বৃহৎ সমস্যা। কারণ ভারতবর্ষের অনেকটা ইউজিসিও বললেন, মানে উকিল বললেন যে ইউজিসিও এই নাম্বারটা দেয় অভিজ্ঞতা নাম্বারটা। কেন বাবা? এটা তো খুব বাজে জিনিস যে ছেলেটা চান্স পায়নি কোনো কারণে। আপনি ডেমনস্ট্রেশন দিন, ডেমো দিলেই তো বোঝা যাবে ছেলেটা আসলে প্রকৃত যোগ্য কিনা। তার যে পরীক্ষা যাচাই করুন, পরীক্ষা দেখে বলুন যে হ্যাঁ ছেলেটার মধ্যে সেই যোগ্যতা আছে কিনা। একটা বোর্ড তো আছেই, ইন্টারভিউ বোর্ড, সেখানে তারা ডিসাইড করবে যে ছেলেটা আদৌ পড়াশোনা করেছে কিনা, তারা সেই যোগ্যতা অর্জন করতে পারে কিনা। সেইটা যখন হচ্ছে, তাহলে কেন বাবা এই 10 নম্বর নিয়ে এত মারামারি, অভিজ্ঞতা নম্বর নিয়ে এত মারামারি? ঠিক আছে, এগুলো কেন হবে? শিক্ষার জায়গায় এই দুর্নীতি, আমরা তো প্রত্যেক মানুষই এই দুর্নীতি করছি শিক্ষাটাকে নিয়ে। অ্যাকচুয়ালি শিক্ষার সঠিক আদর্শটা নিয়ে আমরা দুর্নীতি করছি প্রত্যেক মানুষ। শিক্ষাটাকে না গুরুত্ব দিয়ে আমরা দিচ্ছি তার পেশাটাকে গুরুত্ব, পেশাটাকে গুরুত্ব দিচ্ছি। শিক্ষা তো মানে শিক্ষার এত মানদণ্ড নিচে নেমে যায়নি যে পেশাকে তাকে মানে পেশাভিত্তিক মানুষগুলোকে নিয়ে শিক্ষাকে এগোতে হবে, তাই না? শিক্ষা একটা পদ আছে, তার নিজস্ব পদ আছে, সে সেই পথে এগোবে, তার পথ ধরে এগোবে সে। কিন্তু সেখানে আমরা বাধা মেঘাত ঘটাচ্ছি আমাদের এই ছোট্টখাটো বিষয়গুলো নিয়ে। আজকে লড়াই করছি কেন বাবা? সরকার নতুন করে এসএসসি করে না, করলেই তো হয়ে যায় নতুনদের জন্য, তাহলে সমস্যা মিটে গেল। শুধু নতুন পুরো সবাই মিলে বসবে এবং সবার একই সমান মানদণ্ড থাকবে। এখানে 2016 যারা চাকরি বাকরি দিচ্ছে, সেখানে সুপ্রিম কোর্ট তাদের রায় দিল না, তাদেরকে বসতে পরীক্ষায়। কী হতো হবে দিলে? সংখ্যা বাড়তো, সরকার বুঝে নিত, সবাই পরীক্ষা দিত। 2016 যারা ওয়েটিং লিস্টে তারাও পরীক্ষা দিত, 2016 যারা পরীক্ষা দিয়েছে তারাও পরীক্ষা দিত, সমস্যা কিছু হতো না। কারণ যদি আমরা সঠিক সংবিধান মেনে চলি তাহলে এইটাই হয়। 2016 যখন প্যানেল বাতিল হয়েছিল, 2016 প্যানেলে যারা চাকরি পেয়েছিল এবং যারা চাকরি পায়নি ওয়েটিং লিস্টে ছিল, যদি ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীরা পরীক্ষা নিতে না পারে সেটাও ভুল। কারণ 2016 প্যানেলটাই যখন দুর্নীতিগ্রস্ত ছিল, তাহলে ওয়েটিং লিস্টে যারা যেসব লোকেরা দুর্নীতি করেছে তারা বেরিয়ে গেলে ওয়েটিং লিস্টের লোকেরা ঢুকে যেত ওখানে। সিম্পল কথা, এটা সবাই জানে। এবং ওয়েটিং লিস্ট থেকে আরও কিছু নতুন চাকরি প্রার্থী ঢুকতো। তাহলে আমি কেন ওই সমস্ত চাকরি প্রার্থীকে পরীক্ষা বসতে দেবো না, এজ রিল্যাক্সেশন দেবো না? এটা তো প্রথম ভুল। এজ রিল্যাক্সেশন কেন দেবো না? সবাইকে চাকরি দিতে হবে। চাকরির যোগ্যতা বা চাকরি সে পেলো কি পেলো না তার পরের স্টেজ, সেটা তার অতি ব্যক্তিগত ব্যাপার। যদি সে চাকরি না পায় আপনাকে প্রশ্ন করতে পারবে না, আপনি তো সুযোগই দেননি, প্রশ্ন করবে কী করে মানুষ? আপনি সেই সুযোগটাই তো কেড়ে নিয়েছেন যে পরীক্ষা দিতে পারবে না তারা, তাহলে আপনাকে কি প্রশ্ন করবে? তাহলে সবাইকে পরীক্ষা দেওয়া উচিত ছিল। 2016-তে যারা পরীক্ষা দিয়েছিল, যে যত সংখ্যক মানুষ দিয়েছিল পরীক্ষা সাবজেক্টে, তাদের সবাইকে দেওয়া উচিত ছিল পরীক্ষার অধিকার। এটা সঠিক অধিকার ছিল তাদের। এটাই শিক্ষা বোঝাতে শুরু করে। এটাই শিক্ষার প্রকৃত অর্থ। যে যদি 2016 প্যানেল বাতিল হয়, যারা পরীক্ষা দিয়েছিল তারা সবাই এই 2017-তে মানে 2025 পরীক্ষা দিতে পারবে, যাই আপনার রুলস হোক। সেটাকে বলে অধিকার মানুষের। সেখানে তো প্রথমেই খর্ব হয়ে গেছে অধিকারটা, তাই না? তারা তো অসহায়। তারা ভেবেছিল যারা ওটিসে তারা তো চাকরি পেতোই না। তারা কে কি দোষ করেছিল ওই সময়টা? তাদের তো দেওয়া উচিত ছিল জায়গা, যেখানে এখনও আমরা সেটা প্রশ্ন করছেন জাজ, আমাদের হাইকোর্টের জাজ প্রশ্ন করছেন ঠিক আছে, কিন্তু দেওয়া তো হয়নি। এটা তো ভুল, দেওয়া উচিত ছিল। কোর্টে গেল, সেখানেও বিচার হলো, কিন্তু তারাও দিল না অধিকার। খুবই খারাপ, প্যাথেটিক বিষয়। আমরা শিক্ষার কথা ভুলে যাচ্ছি, আমরা শিক্ষার বিষয়টা ভুলে যাচ্ছি যে শিক্ষার একটা জীবন আছে, তার নিজস্বতা আছে। সেটাকে হারিয়ে আমরা কি পেশাভিত্তিক ভাবনা নিয়ে করছি, আমরা মারামারি করছি বিষয়গুলো নিয়ে। আমরা প্রকৃত শিক্ষা নিয়ে ভাবছি না। একটা শিক্ষাকে সঠিক জায়গায় দাঁড় করাতে গেলে আমাদের কী করণীয়, কী ভাবনা, কী দরকার, তা না করে আমরা এখন অভিজ্ঞতা নিয়ে লড়াই করছি। আরে বাবা, যে শিক্ষাটাকে ভালোবাসে, যে পড়াশোনাটাকে ভালোবাসে, সে অবশ্যই পড়াতে পারবে।
এবং যদি তাকে তার ডাউটেবল হয় যে না এই সন্দেহজনক হলে এই পড়াতে পারবে না, তার জন্য ডেমনস্ট্রেশন আছে। কিন্তু ডেমনস্ট্রেশন আপনি রেখেছেন পরীক্ষার পর, কিন্তু সমস্ত উকিল বাবুদের মধ্যে আমি বুঝতে পারি না যারা বিরোধী, মানে বিরোধী বা স্ববিরোধী বা পক্ষে এইসবে যাচ্ছেই না। আমি বলতে আছি এটা তো প্রহসন হচ্ছে যারা নতুন শিক্ষার্থীদের মধ্যে, চাকরি প্রার্থীদের মধ্যে। তারা কী দোষ করেছে? তাদেরকে বলার কী দরকার আছে যে তারা আগে অভিজ্ঞতা নেই বলে তারা চাকরি পাবে না? এটা তো পাইয়ে দেওয়ার মানসিকতা, মানে আমরা তো ভাবনার ভুলের মানসিকতা না। আমরা কিছু লোককে চাকরি পাইয়ে দেওয়ার জন্য আমরা ভুলভাল বলতে পারি, দাগ লাগিয়ে দিয়ে না। নতুন চাকরি প্রার্থীরা কিছুই জানে না, তারা বোকা। কিন্তু তারা তো যোগ্যতা 60 পেয়েছে কেউ কেউ না। তারা কী করে পেলো তাহলে? তারা ভুল করেছিল 60 পেয়ে? ডাকই পায়নি তারা। তাহলে কেন তাদেরকে এত লজ্জায় ফেলাচ্ছেন? তাদের এই শিক্ষার মানদণ্ড নিয়ে প্রশ্ন করছেন। অনেকেই বলছে আপনি যদি পরীক্ষা দেন তাহলে আপনি কি 60 পাবেন? ঠিকই কথাটা, যে সময়ে একটা পরীক্ষার বিষয়বস্তু টাইমে আর এখন সেই পরীক্ষাটা দেয়। কিন্তু আমাদের আপডেট থাকতে হবে, আমাদেরকে আরও উন্নত মানের নিজেদেরকে মূল্যায়ন করতে হবে, নিজেদেরকে যাচাই করতে হবে আমি কতটা জানি, কতটা ভাবি, কতটা করি, কি করা উচিত আমার। বারবার ক্লারিফিকেশন, সবসময় নিজেকে আরও উন্নত মানে এগিয়ে নিয়ে যাওয়া। কীভাবে আমি আমার স্কুলে গিয়ে বা শিক্ষার আঙ্গনে গিয়ে আমি আমার নতুন কিছু দিতে পারি কাকেও, তাই না? কি করতে পারি আমি কি করতে পারি, এটা একটা শিক্ষকের ভাবনা উচিত। কিন্তু না, আমরা অন্যদিকে এগিয়ে যাচ্ছি। চাকরি পাওয়ার পর আমরা কী ভাবছি? তুমি তোমার ব্যক্তিগত লাইফ এগিয়ে নিয়ে যেতে পারো, অবশ্যই তোমার দরকার সেটা, তোমার জীবনযাত্রা সেটা প্রয়োজনীয়তা আছে। কিন্তু আজকে এসে কোর্টে যখন খিল্লি করে উকিলগুলো, কি বলে, ফ্রিজ, EMI, এত অত, তখন মানুষ মনে হয় না শিক্ষাটার সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। কোর্ট যখন রায় দেয় যে মানবিকতার খাতিরে এই 32,000 পরিবার নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি পরীক্ষা বহাল রাখলাম যে চাকরি প্রার্থীদের, এটা খুব মারাত্মক লাগে। শিক্ষার কাজই হচ্ছে সঠিক পথকে এগিয়ে নিয়ে যাওয়া, যারা দুর্নীতি করে তাদেরকে বের করে দেওয়া, যারা দুর্নীতি করেনি তাদেরকে রেখে দেওয়া। তা হয়নি, সেটা শিক্ষা তো কলুষিত হচ্ছে। কোথায় আমরা পাচ্ছি শিক্ষার মানদণ্ডকে? কোথায় আমরা শিক্ষাকে রাখছি? শুধু শিক্ষা করলেই হয় যায় নাকি? শিক্ষাকে বাঁচাতে গেলে সেরকম প্যাশন দরকার মানুষের, সেরকম ব্যক্তিগত গ্রোথ দরকার, জীবন দরকার। আমরা তো বর্ষতা স্বীকার করছি সবের সঙ্গে, এটা হয়নি ওটা করে দিচ্ছি, ওটা হয়নি সেটা করে দিচ্ছি। শিক্ষা শেখায় না এটা। আমরা বড় বড় মানুষের কথা বলি, তারা সবাই শিক্ষার গুরুত্ব দিয়েছে এবং সাম্যতে বিশ্বাসী সবাই, সেখানে কোনো মানুষকে আর অপমান করেনি। কার কথা বলবো আমি? এত মানুষ আছে পৃথিবীতে, এত মানুষ রয়েছে পৃথিবীতে, কতজন আছে আমি যদি বলতে শুরু করি তো শেষই হবে না, তাই না? এত মানুষ আছে, এত কিছু হয়েছে পৃথিবীতে, এত সংখ্যক মানুষ আছে যারা বই লিখে, যারা পড়াশোনা করেছে, তারা সবাই শিক্ষার গুরুত্ব দিয়েছে, যারা সবাই শিক্ষার মানদণ্ডকে গুরুত্ব দিয়েছে। তার তো কোথায় কেউ বলেনি। কিন্তু শিক্ষাটাকে আজকে আমি আনছি আমরা নিচে, মূল্যায়ন করছি না আমাদের নিজেদের, আমরা নিজেদেরকে গ্রোথ করছি না, এগিয়ে নিয়ে যাচ্ছি না, তাই না? পৃথিবীতে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদের শিক্ষার আঙিনায় আনতে হবে, এগোতে হবে, এগোনোই আমাদের মধ্য কথা। কিন্তু আজকে যা অবস্থায় দাঁড়িয়ে গেছে সমাজটা, একটা দোদুল্যমান মানে দুর্নীতির মধ্যে ঝুলছে। কি হবে এতে? এক পক্ষ অন্য পক্ষে গালা ছোড়াছুড়ি করছে, এক পক্ষ অন্য পক্ষে গালাগালি দিচ্ছে, আর এক পক্ষকে ভাবছে এই দোষী ও দোষী না, এই নিরপরাধ। আরে বাবা, মোদ্দা কথা যে শিক্ষাকে কেন্দ্র করে বিচারটা হওয়া উচিত। শিক্ষা মধ্যিখানে তার পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ভাবা, তাই না? আমরা শিক্ষাকে সরিয়ে অন্য কিছু ভাবতে শুরু করে দিয়েছি। সেখানে যাকে পারে যা ইচ্ছা খুশি বলা যাচ্ছে, এটা নয়, এটা উচিত না। শিক্ষা শেখায় না কোনো মানুষকে যা খুশি বলা যায়। পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জানি শিক্ষা আজও আছে, পরেও থাকবে। খারাপ ভালো আছে, কিন্তু সঠিক শিক্ষারই জয় হয় সবসময়। কারণ সঠিক শিক্ষকেরাই, সঠিক শিক্ষা ভাবনার মানুষেরাই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আজও শিক্ষা আছে।
কারণ দুর্নীতিগত মানুষদের শিক্ষা বেশি দিন এগোতে পারে না। সঠিক শিক্ষক, সঠিক শিক্ষা ভাবনা মানুষ আছে বলেই আজও সঠিক পথে শিক্ষা যাচ্ছে এবং শিক্ষার সঠিক দিকগুলো ভাবতে পারছে, তাই না? এই গণ্ডগোল ওই গণ্ডগোল থাকবে সমাজে, কিন্তু শিক্ষার মানদণ্ড চিরদিনই থাকবে। এবং শিক্ষার মানদণ্ড রাখার, এই সুন্দরতা রাখার আমাদেরই কর্তব্য। শিক্ষক বা যারা আমরা শিক্ষার্থী মনে করি, সারা জীবন শিক্ষার্থী ভাবা উচিত, কারণ সারা জীবনে কিছু না কিছু মানুষকে শিখতে হয়। আমরা একটা শিক্ষক বলি ঠিকই, কিন্তু শিক্ষকও সারা জীবন শিখতে থাকে। শিক্ষা আঙিনায় থাকা উচিত এবং শিক্ষাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত। সেটা হয়তো মনে হয় হচ্ছে না, এবং সেই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার ভগ্নদশা অবস্থা শুরু হয়েছে, এবং এটা বাঁচাতে জন্য প্রয়োজন। যদিও এরকম অনেক মানুষ যারা শিক্ষার বিষয়টাকে নিয়ে এগোনো উচিত, শিক্ষাটাকে বাঁচাতে হবে, মানে এমন কথা শিক্ষাটাকে বাঁচিয়ে নিয়ে এগোতে হবে। এবং শিক্ষাই তো প্রশ্ন করা শেখায়। যদি আজ শিক্ষা না থাকতো আমরা প্রশ্ন করতে পারতাম না। তাই সঠিক শিক্ষাটা দেওয়া এবং নেওয়া দুটোই জরুরি। শিক্ষা দেওয়া এবং নেওয়া, সঠিক শিক্ষাটা দেয়া এবং নেওয়া অত্যন্ত জরুরি, এবং এই জরুরি ভাবনাটা সবার মধ্যে থাকা উচিত। তাহলেই মনে হয় সুন্দর একটা আমরা পরিবেশের কল্পনা করতে পারি। এই বলেই মোটামুটি আজকে আমি যে কথাগুলো বললাম, কারো খারাপ লাগতে পারে, কেউ হয়তো সহমত নাও হতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইগুলো সত্য, বাস্তব সত্য, এটাকে তো লুকোনো যায় না বাস্তব সত্যটাকে। আর চিরদিন এই সত্যটা থাকবে। আমিও চলে যাব, সময় হলে আমাকেও নিয়ে চলে যাবে পৃথিবী থেকে, কিন্তু এই সত্যগুলো চিরদিন সত্যের মতোই থেকে যাবে, তাই না? এটাকে আপনি ভুল প্রমাণিত করতে পারবেন না। আমার পরে আর কেউ আসবে, আরেকজন আসবে, সেও একই কথাই বলবে শিক্ষার মানদণ্ড নিয়ে। শিক্ষা অমরত্ব লাভ করেছে। আসলে সমাজে কিছু বিষয় আছে যেগুলো অমরত্ব লাভ করে। আমরা বলি না যে মহাপুরুষের অমরত্ব লাভ করেছে, শিক্ষা অমরত্ব লাভ করেছে একটা সাবজেক্টের মধ্যে, যেটাকে কখনো কেউ শেষ করতে পারবে না, তাই না? আমরা কালা জাদু অনেক কথা বলেছি, তাতেও শিক্ষা সেখানে দাঁড়িয়েছে সামনে এসে। শিক্ষা সবসময় মানুষকে জাগাতে সাহায্য করেছে, সারা ইউরোপকে জাগিয়ে, সারা বিশ্বকে জাগিয়েছে। এবং কিছু কিছু দেশে সেই শিক্ষাটাকে আমরা হারিয়ে ফেলছি। আমরা যেসব দেশে দেখতে শিক্ষার মানদণ্ড নিচে, সেখানে অনেক গণ্ডগোল। শিক্ষার মানদণ্ড অনেক আগাতে হবে। এটা একমাত্র যারা শিক্ষার্থী এবং শিক্ষক, এক অর্থে শিক্ষক এক অর্থে শিক্ষার্থী, তাদেরকেই নিয়ে যেতে হবে। এটা তাদের দায়, তাদের ভাবনা, তাদের স্বপ্ন। এটা হওয়া উচিত যে শিক্ষকেরাই শিক্ষার্থী হয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে, তাই না? এটা হওয়া উচিত। এটাই হচ্ছে আমার কামনা সমস্ত সকল দর্শকের কাছে, সকল মানুষের কাছে আমার কামনা। দর্শক বলবো না, এটা বলা ভুল, মানুষের কাছে আমার কামনা, কারণ এটা কোনো শো না। আমি দর্শক বলবো আপনাদেরকে, এটা একটা আলোচনা জাস্ট। আমি সকল মানুষের কাছে বলবো, সমস্ত মানুষ চাইবে এই শিক্ষার যে গুণমান বা শিক্ষার যে মানদণ্ড, শিক্ষার্থী হয়েই চালিয়ে নিয়ে যাওয়া উচিত, যত মানুষই ভাবনা হোক। এটাই আমার শেষ ইচ্ছা, যে শিক্ষার্থী হিসাবেই থাকা উচিত এবং শিক্ষাটাকে শিক্ষার্থী হিসাবেই এগিয়ে রাখা উচিত।